আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সম্পত্তি হস্তান্তর আইনের সেকশন 13 সম্পর্কে জানব। সেকশন 13 আলোচনা করে ট্রান্সফার ফর বেনিফিট অফ আনবর্ন পার্সন, অর্থাৎ অজাত ব্যক্তি বরাবর সম্পত্তি হস্তান্তরের নিয়ম। যে ব্যক্তির এখনও পৃথিবীতে জন্মগ্রহণ হয় নাই, অর্থাৎ যে অজাত, যার হচ্ছে পৃথিবীতে অস্তিত্ব নাই, এবং যে হচ্ছে অজাত ব্যক্তি বলতে এখানে বলা হচ্ছে যার পৃথিবীতে অস্তিত্ব নাই এবং যে মায়ের গর্ভেও নাই, এমন কোনো ব্যক্তি, তার বরাবর সম্পত্তি হস্তান্তর কিভাবে হতে পারে সেই নিয়মটা এখানে সেকশন 13-এর মাধ্যমে বলা হচ্ছে। যেমন ধরুন, কোনো একজন ব্যক্তি চায় যে তার সন্তানের সন্তানের বরাবর সম্পত্তি হস্তান্তর করতে। সন্তানের সন্তান এখনও পৃথিবীতে জন্মগ্রহণই করে নাই, তো এই বিষয়টা, সম্পত্তিটা কিভাবে হস্তান্তর হতে পারে সেই বিষয়ে এখানে বলা আছে। তো আমরা তো জানি যে সেকশন 5-এ আমরা গত পর্বে জানছি যে কোনো একটা সম্পত্তি হস্তান্তর করতে হলে সম্পত্তিটা কোনো লিভিং পার্সন বরাবর হতে হবে হস্তান্তরটা, অর্থাৎ ইন্টারভাইভস হতে হবে। কোনো আনবর্ন পার্সন বরাবর সম্পত্তি হস্তান্তর করা যায় না। বিষয়টা এখানেও সেম, কোনো আনবর্ন পার্সন বরাবর আমরা সরাসরি সম্পত্তি হস্তান্তর করতে পারবো না। আমাদের যদি সম্পত্তি হস্তান্তর করতে হয় তাহলে আমাদের প্রায়র ইন্টারেস্ট সৃষ্টি করতে হবে, অর্থাৎ যাদের কাছে আমরা সম্পত্তি প্রথমে হস্তান্তর করব, যারা জীবনকাল পর্যন্ত ভোগ করবে, অর্থাৎ লাইফ ইন্টারেস্ট পাবে, এবং তাদের পর গিয়ে ওই আনবর্ন পার্সন বরাবর সম্পত্তিটা হস্তান্তর হবে। তো আমরা বেয়ার অ্যাক্টের ভাষাটা দেখি যে বেয়ার অ্যাক্টে কী বলছে, তারপরে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবো ইনশাল্লাহ। তো সেকশন 13-এ বলছে যে where on a transfer of property an interest therein is created for the benefit of a person not in existence at the date of the transfer, subject to a prior interest created by the same transfer, the interest created for the benefit of such person shall not take effect unless it extends to the whole of the remaining interest of the transferor in the property. এখানে বলছে মূলত যে যেখানে কোনো সম্পত্তি হস্তান্তরে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করা হয় আনবর্ন পার্সনের বেনিফিটে, সেখানে অ্যাট দ্য ডেট অফ ট্রান্সফার তার জন্মই হয় নাই এই আনবর্ন পার্সনের, ঠিক আছে, এবং তার এক্সিস্টেন্সও নাই। সেক্ষেত্রে যদি ট্রান্সফারার অর্থাৎ যিনি হস্তান্তরকারী, তার হোল রিমেনিং ইন্টারেস্ট আনবর্ন পার্সনকে না দিয়ে দেওয়া হয়, তাহলে আনবর্ন পার্সন বরাবর হস্তান্তর কার্যকর হবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সম্পত্তি হস্তান্তর করা হয়, যদি কোনো সম্পত্তি হস্তান্তর করা হয় তাহলে সেখানে যদি কোনো ইন্টারেস্ট ক্রিয়েট করা হয় আনবর্ন পার্সন বরাবর, তো যার অস্তিত্ব নাই, অ্যাট দ্য ডেট অফ ট্রান্সফার তার অস্তিত্ব নাই, এক্সিস্টেন্স নাই, তাহলে এই যে ট্রান্সফারার তার এই যে দ্য হোল রিমেইনিং ইন্টারেস্ট অফ দ্য ট্রান্সফারার তার দিয়ে দিতে হবে এই আনবর্ন পার্সনকে, তাহলেই শুধুমাত্র এটা কার্যকর হবে এখানে বলছে, ঠিক আছে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করব, তাহলে আমাদের বেয়ার অ্যাক্টের ভাষাটা অত্যন্ত সহজভাবে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তো পি একটা প্রপার্টি, ঠিক আছে। এখন এ কি চায় যে এক্স বরাবর সম্পত্তিটা হস্তান্তর করতে চায়। এক্স আনবর্ন পার্সন। এখন কিভাবে সে সম্পত্তি হস্তান্তর করতে পারে? এ চায় পি নামক প্রপার্টি এক্সকে হস্তান্তর করতে। এক্সের এখনও জন্মই হয় নাই। এখন কিভাবে হস্তান্তর করতে পারে? তাহলে একে একটা প্রায়র ইন্টারেস্ট সৃষ্টি করতে হবে, যারা লাইফ টাইম সম্পত্তিটা ভোগ করবে, এবং তারপর এক্স বরাবর সম্পত্তিটা হস্তান্তরিত হবে, এবং এই এ যিনি ট্রান্সফারার, ঠিক আছে, ট্রান্সফারার তার রিমেইনিং মানে প্রপার্টির যে রিমেইনিং হোল ইন্টারেস্ট এটা আনবর্ন পার্সন বরাবর হস্তান্তরিত হতে হবে, না হলে কিন্তু হস্তান্তর ভয়েড আব ইনিশিও, ঠিক আছে, কার্যকর হবে না। তার মানে এল, এম এবং এনকে ধরেন যে প্রায়র ইন্টারেস্ট সৃষ্টি করা হলো, এবং তারপর এক্সকে বলা হলো যে লাইফ ইন্টারেস্ট সম্পত্তি পাবে, এবং তারপর অন্য কারো কাছে যাবে, তো এটা ভয়েড হবে, কারণ এই এক্স বরাবর ইনি আনবর্ন পার্সন, এবং ইনার বরাবর হস্তান্তরিত হতে গেলে অবশ্যই সম্পত্তিটা হোল রিমেইনিং ইন্টারেস্ট সেটা হস্তান্তরিত হতে হবে।
কিছু শর্ত আছে এখানে, যে অজাত ব্যক্তি বরাবর সম্পত্তি হস্তান্তরের পূর্বে একই দলিলে এবং একই সঙ্গে এক বা একাধিক ব্যক্তিকে জীবনসত্ত্ব প্রদান করতে হবে। ঠিক আছে, যেখানে যেমন এল, এম এবং এন তাদেরকে জীবনসত্ত্ব বা লাইফ ইন্টারেস্ট প্রদান করা হয়েছে। এবং আরও একটা শর্ত হচ্ছে যে অজাত ব্যক্তি বরাবর দাতার সম্পত্তির সম্পূর্ণ ইন্টারেস্ট হস্তান্তর করতে হবে। অজাত ব্যক্তি বরাবর দাতার যে হচ্ছে সম্পূর্ণ যে ইন্টারেস্ট, এটা হচ্ছে তাকে ভেস্ট করতে হবে বা দিতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে জীবনসত্ত্বপ্রাপ্ত ওই এক বা একাধিক ব্যক্তিকে হস্তান্তরের সময় অবশ্যই জীবিত থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই যারা জীবনসত্ত্ব পেল না, এই এল এবং এম, এল, এম এবং এন, এদের কারো না কারো অবশ্যই জীবিত থাকতে হবে যখন হচ্ছে এক্স জন্মগ্রহণ করবে। ধরেন এক্স জন্মগ্রহণ করলো এমন একটা সময়ে যখন এদের কেউ বেঁচে নাই, তাহলে এই হস্তান্তর কার্যকর হবে না। ঠিক আছে, আবার ধরুন এন হচ্ছে এনের জীবনকালে এই হচ্ছে জন্মগ্রহণ করলো, তখন এক্স সম্পত্তির পাবে, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে পাওয়ার রুল হচ্ছে যে এন যখন হচ্ছে জন্মগ্রহণ, এন হচ্ছে মারা যাবে, তখন যদি বেঁচে থাকে তাহলে সে সম্পত্তিটা পেয়ে যাবে। এরপরে শর্ত কি, যে শেষ জীবনসত্ত্বের পরিসমাপ্তির পূর্বে অজাত ব্যক্তিকে জন্মগ্রহণ করতে হবে অথবা মায়ের গর্ভে থাকতে হবে। ঠিক আছে, শেষ জীবনসত্ত্ব শেষ হওয়ার পূর্বে এই যে অজাত ব্যক্তি, তাকে হয় জন্মগ্রহণ করতে হবে, না হলে মাদার্স উম্বে থাকতে হবে, মায়ের গর্ভে থাকতে হবে। এটা হচ্ছে রুল। এবং একই হস্তান্তরে একাধিক স্বার্থ সৃষ্টি করা হলে সকল স্বার্থ বৈধ হতে হবে। ধরেন এখানে এক্স এবং ওয়াই আরও কতকগুলো মানুষকে হচ্ছে এখানে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে, তো প্রত্যেকটা ব্যক্তির হস্তান্তরকে কার্যকর হতে হবে সুন্দরভাবে, তাহলেই শুধুমাত্র সম্পত্তিটা হস্তান্তর কার্যকর হবে। যদি কারোটা হচ্ছে ভয়েড হয়, তবে অন্যজনেরটাও ভয়েড হয়ে যাবে, এখানে এটাই বলা হয়েছে। তাহলে আমরা যদি সামারি করি, তো বিষয়টা এমন দাঁড়ায় যে আনবর্ন পার্সনকে সম্পত্তি হস্তান্তর করতে হলে আমাদেরকে কী করতে হবে, প্রায়র ইন্টারেস্ট সৃষ্টি করতে হবে বা লাইফ ইন্টারেস্ট সৃষ্টি করতে হবে। এবং ট্রান্সফারারকে অবশ্যই এখানে আনবর্ন পার্সন বরাবর তার হোল রিমেনিং ইন্টারেস্ট, সমস্ত প্রপার্টির যে ইন্টারেস্ট, সেটা দিয়ে দিতে হবে, তাহলেই সম্পত্তিটার হস্তান্তর কার্যকর হবে। এবং কি করতে হবে, এই আনবর্ন পার্সনকে অবশ্যই এই লাইফ ইন্টারেস্ট, যিনি থাকবেন, তার হচ্ছে মৃত্যুবরণের পূর্বেই তাকে হয় জন্মগ্রহণ করতে হবে, না হলে মায়ের পেটে থাকতে হবে। এটাই হচ্ছে এখানকার নিয়ম। এবং এরপরের যে অংশটা আছে সেটা হচ্ছে ইলাস্ট্রেশন দেওয়া আছে বইয়ে একটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইলাস্ট্রেশনটা আছে, এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো। এখানে একটা উদাহরণই দেওয়া আছে, সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝবো। সেটা হচ্ছে যে রুল এগেইনস্ট পারপেচুইটি বলা হয় এটাকে। হ্যাঁ, মনে রাখবেন যে ডক্ট্রিন অফ রুল এগেইনস্ট পারপেচুইটি। তো এখানে এ হচ্ছে ট্রান্সফারার, তিনি সম্পত্তিটা হস্তান্তর করতে চান। এই এক্স এবং এক্স 1 এবং 2 তার হচ্ছে দুজন সন্তান। হ্যাঁ, তাদেরকে কীভাবে হস্তান্তর করতে চান সেটা আমরা এখন দেখব। যে তিনি চান যে বিকে ট্রাস্ট করছে একটা সম্পত্তি, তার একটা সম্পত্তি সে ট্রাস্ট করে রাখছে, যে যার যখন প্রথম সন্তান জন্মগ্রহণ করবে, তখন সেই প্রথম সন্তান যে হচ্ছে আনবর্ন, হ্যাঁ, সে জন্মগ্রহণ করলে সে সম্পত্তিটার লাইফ ইন্টারেস্ট পাবে। এবং সে লাইফ ইন্টারেস্ট পাওয়ার পর তার যদি দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে, তো দ্বিতীয় সন্তান সেটার ফুল ইন্টারেস্ট পাবে, সেও হচ্ছে আনবর্ন। এ এখনও বিয়েও করে নাই। হ্যাঁ, এই অংশে হচ্ছে এ বিয়েও করে নাই। তো বিকে সে হচ্ছে ট্রাস্ট করতেছে যে তার সম্পত্তি সে ট্রাস্ট হিসেবে বিয়ের কাছে রাখলো, এবং বিয়ের পরে যদি এক্স জন্মগ্রহণ করে তার প্রথম সন্তান, তাহলে সে লাইফ ইন্টারেস্ট পাবে। এবং তার মৃত্যুর পর এই X2 অর্থাৎ তার দ্বিতীয় সন্তান, সে ফুল ইন্টারেস্ট পাবে। এক্ষেত্রে আমরা একটু আগে যে রুলটা পড়লাম, যে কোনো একজন ব্যক্তি বরাবর সম্পত্তি হস্তান্তর করতে হলে সে যদি আনবর্ন হয়, তাহলে তার ট্রান্সফারারের হোল রিমেনিং ইন্টারেস্ট ট্রান্সফার হতে হবে। সে যদি তাকে লাইফ ইন্টারেস্ট দেয়, তাহলে সেটা ভয়েড আব ইনিশিও হবে, অর্থাৎ এখানে সম্পত্তি হস্তান্তর কার্যকর হবে না। এটাই হচ্ছে রুল এগেইনস্ট ডাবল পসিবিলিটি। তো এই ছিল আমাদের সম্পত্তি হস্তান্তর আইনের সেকশন 13। এখানে যে অজাত ব্যক্তি বরাবর কীভাবে সম্পত্তি হস্তান্তর করা হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছিল।
প্রথমে একটা প্রায়র ইন্টারেস্ট সৃষ্টি করতে হবে এবং দাতা তার সমস্ত সত্ত্ব সম্পত্তিতে তার যে সত্ত্ব আছে সেগুলা হচ্ছে হস্তান্তর করবে, আনবার্ন পার্সন বরাবর দিয়ে দিবে, তাহলে সম্পত্তি হস্তান্তর কার্যকর হবে। এবং অজাত ব্যক্তিকে অবশ্যই জন্মগ্রহণ করতে হবে শেষ যে জীবন সত্ত্ব প্রাপ্ত ব্যক্তি তার মৃত্যুর পূর্বে। এবং এখানে ইলাস্ট্রেশনে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আনবর্ন পার্সনকে হচ্ছে লাইফ ইন্টারেস্ট দেওয়া যাবে না, তাকে হচ্ছে ফুল ইন্টারেস্ট দিতে হবে। হ্যাঁ, এই ছিল আমাদের আজকের পড়াশোনা, সেকশন 13-এর আলোচনা। তো এরপরে আমরা সেকশন 14, 15 এভাবে আস্তে আস্তে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট ইনশাল্লাহ শেষ করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, এবং এটা আপনাদের একাডেমিক এবং অন্যান্য পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে আইন বুঝতে গেলে সহায়ক হবে ইনশাল্লাহ, আমি মনে করি। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।